আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মাজেদ, অর্থনীতি প্রভাষক, আমিরুদ্দিন কলেজ। আজকে আমরা পড়ব অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, বাংলাদেশের অর্থনীতির পরিচয়। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি আমাদের আজকের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের ক্লাসের টাইটেল অর্থনীতি দ্বিতীয় পত্র, অধ্যায় 1, বাংলাদেশের অর্থনীতির পরিচয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যদি বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে এই অধ্যায় সম্পর্কে পড়তে চাই, তাহলে আমাদের প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের এই 4টা টপিক সম্পর্কে পড়তে হবে। আমি বোঝার সুবিধার্থে লিখে রেখেছি, তোমরা খাতায় লিখে নিবে এই 4টা টপিক। 1 নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি। বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি। 2 নম্বর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ। 3 নম্বর বাংলাদেশের অর্থনীতির কাঠামো, বৈশিষ্ট্য ও গতিধারা। 4 নম্বর বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনা। এই 4টা টপিক সম্পর্কে আমরা পড়ার পরে আমরা যেটা করব সেটা আমরা একটা উদ্দীপক করব। উদ্দীপক করে সেটা আমরা অ্যান্সার করার, উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমাদের প্রথম ছিল 1 নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি। আমরা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে যদি আমরা বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি বিশ্লেষণ করতে চাই, তবে আমরা দেখতে পাই যে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমিতে কয়েকটা যুগ বিশ্লেষণ করা হয়। যেমন হলো 1 নম্বর হচ্ছে প্রাচীন যুগ, 2 নম্বর মধ্যযুগ, ঠিক আছে, 3 নম্বর ব্রিটিশ যুগ, এরপরে পাকিস্তান যুগ, এরপরে স্বাধীনতা উত্তর যুগ। তো আমরা যদি প্রথমে প্রাচীন যুগ নিয়ে কথা বলি, আমরা প্রাচীন যুগের বাংলাদেশের অর্থনীতির অবস্থা কেমন ছিল এটা নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আমরা দেখতে পারি যে আমাদের সুপ্রাচীন কাল থেকেই আমাদের এই বাংলার অর্থনীতি কি ছিল? কৃষি ভিত্তিক ছিল, অর্থাৎ কৃষি নির্ভর ছিল। মানুষের প্রধান উপজীবিকাই ছিল কৃষি। আর এই কৃষিটা পরিচালিত মূলত গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছিল আমাদের এই গ্রামীণ প্রধানে যে কৃষি ব্যবস্থা গড়ে উঠেছিল, আমাদের যে গ্রামীণ সমাজ ব্যবস্থা সেটা। এখন দেখো, এই কৃষি ভিত্তিক দেশ হয়, মানে কৃষি ভিত্তিক দেশ হওয়ার পরেও এটা কি ছিল? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, শিল্প বলো, নৌ যোগাযোগ বলো, মানে এই সামগ্রিক বিষয়গুলোতে অনগ্রসর ছিল, অর্থাৎ তেমন ভালো ছিল না। আচ্ছা, এদেশের এরপর কি হলো? আমাদের বাংলাদেশের যে বিভিন্ন শিল্প, কুটির শিল্প, তারপরে ধাতু শিল্প, সুদক্ষ কারু শিল্প যেগুলো আছে, তাঁত শিল্প, যেটা আমাদের বিখ্যাত তাঁত শিল্প, এসব দেশে বিদেশে বেশ প্রসিদ্ধ ছিল। তখনকার বাংলার রপ্তানি দ্রব্যের মধ্যে বিখ্যাত ছিল সূক্ষ্ম মসলিনের কাপড়, মসলিনের বস্ত্র, যেটা তোমরা জেনে থাকবে আমাদের এই বাংলায় মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল, ঠিক আছে। এই যুগে তোমার ওই প্রাচীন যুগে আর্য যারা ছিল, আর্যরা এদেশে আগমন করত, ঠিক আছে। তাদের সিভিলাইজেশন, তাদের সভ্যতা ছিল, ওগুলো ছিল উন্নত। এরপর বৌদ্ধ ও হিন্দু যুগের সূচনা হলো, বৌদ্ধ রাষ্ট্র, হিন্দু যুগের সূচনা হলো। এই সময় কি হতো? আগে কিন্তু টাকা পয়সা ছিল না। আগে কি হতো তাহলে? আগে দ্রব্য বিনিময় প্রথা ছিল, অর্থাৎ এক দ্রব্যের বিনিময়ে অন্য দ্রব্য পাওয়া যেত। মানুষ এক দ্রব্য দিয়ে অন্য দ্রব্য নিয়ে সে সংসার পরিচালনা করত। এরকম দ্রব্য বিনিময় প্রথা ছিল, টাকার প্রচলন ছিল না। তাহলে আমাদের জনসংখ্যার আধিক্য ছিল না, কম ছিল, কিন্তু বিজ্ঞানে অনগ্রসর ছিল। বিজ্ঞান বলো, প্রযুক্তিতে বলো, আধুনিক শিক্ষা ব্যবস্থায় বলো, এগুলাতে অনগ্রসর ছিল। এবং আবার দেখা যেত কি, প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঝে মাঝে আমাদের কৃষি খাত নষ্ট হয়ে যেত। ফলে আমাদের বাংলাদেশ প্রাচীন যুগে কৃষি নির্ভর হওয়া সত্ত্বেও দেখা যেত মানুষ না খেয়ে মারা যেত, অভাব দেখা দিত, দুর্ভিক্ষ দেখা দিত। এরকম ছিল আমাদের বাংলাদেশের প্রাচীন অর্থনৈতিক অবস্থা। এরপরে আমাদের 2 নম্বরে যেটা আছে, 2 নম্বর হচ্ছে
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ, তাই না? বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা কি? আমরা যদি ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করতে চাই, আমাদের চারপাশে কি রয়েছে দেখো। আমাদের ভৌগোলিক অবস্থান না, আমাদের যে প্রাচীন যুগ দিয়ে এক নম্বর যে প্রাচীন যুগ দিয়ে ব্যাখ্যা করলাম, এরপর প্রাচীন যুগের পরে আমরা আসি মধ্যযুগ। ঠিক আছে, মধ্যযুগ। মধ্যযুগকে ইসলামিক যুগ বলা হয়। আর এই বাংলাদেশের মধ্যযুগকে বলা হয় স্বর্ণযুগ বলা হয়। মধ্যযুগকে বলা হয় স্বর্ণযুগ। আর মধ্যযুগটা শুরু কবে থেকে? আচ্ছা, প্রাচীন যুগটা হচ্ছে খ্রিস্ট 1200 পর্যন্ত, খ্রিস্ট সাল 1200 পর্যন্ত হলো প্রাচীন যুগ। এরপরে হচ্ছে মধ্যযুগ, 1200 পর থেকে 1200 পর থেকে হচ্ছে মধ্যযুগ, 1200 থেকে 1757 সাল পর্যন্ত মধ্যযুগ। এরপর ব্রিটিশ যুগ, আমরা পরবর্তীতে আসবো, ব্রিটিশ যুগটা ব্যাখ্যা করবো। তো 1200 থেকে 1757 সাল পর্যন্ত এটা হচ্ছে আমাদের মধ্যযুগ বা ইসলামিক যুগ। এই যুগকে স্বর্ণযুগ বলা হয়। এই যুগে এসে দেখো আমাদের মুদ্রা ব্যবস্থার প্রসার ঘটলো। ঠিক আছে, খাদ্য ও শিল্পে স্বয়ংসম্পূর্ণ হলো। বিভিন্ন পর্যটক, বণিক ও বিখ্যাত পরিব্রাজক যারা ছিল, তাদের আনাগোনা হতো, এখানে ভ্রমণ করতো, ভ্রমণ পিপাসু মানুষজন এখানে ভ্রমণ করতে আসতো। তাদের আগের সময় তখনকার যে লেখায় দেখা যেত যে কি দেখা যেত, অর্থনীতি প্রাচুর্যের এগুলা অনেক প্রমাণ পেয়ে যেত। আগের অর্থনীতির বইগুলাতে, বিভিন্ন ভ্রমণ কাহিনীগুলাতে এগুলাতে পাওয়া যায় বাংলাদেশের মধ্যযুগের যে স্বর্ণযুগের কথা, সেটা পাওয়া যায়। মুসলিম শাসনামলে এই মধ্যযুগকে মুসলিম যুগও বলা হয়। এই মুসলিম শাসনের কৃষি, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক প্রসার লাভ করে। এরপর তখন খুব সস্তায় দ্রব্য সামগ্রী পাওয়া যেত। তোমরা নাম শুনবে যে শায়েস্তা খারা বলে 1 টাকায় 1 পদ ধান পাওয়া যেত, এরকম তোমরা নাম শুনবে। সস্তায় অনেক কিছু পাওয়া যেত, দ্রব্য সামগ্রী সব সস্তায় পাওয়া যেত। 1 টাকায় 8 পদ চাল পাওয়া যেত, এরকম। আচ্ছা, এই জন্য এই সর্বোপরি দিক থেকে দ্রব্য বিনিময় প্রথার পরিবর্তে আমাদের কি হলো, টাকা চালু হলো। ঠিক আছে, এরপরে আমাদের খাদ্যে বলো, বস্ত্রে বলো, সবকিছুতেই আমাদের আমাদের এই উন্নত হয়ে গেল। যে কারণে এই মুসলিম যুগ বা এই মধ্যযুগকে স্বর্ণযুগ বলা। তো এরপর আসো ব্রিটিশ যুগ। 1757 সালে দেখো, ব্রিটিশ যুগটা শুরু হয় কবে? 1757 সালে। 1757 সাল থেকে 1757 সালে মনে আছে তোমাদের? আমাদের শেষ নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ব্রিটিশ যুগ শুরু হয়। আমাদের ইতিহাস আমরা যদি পড়ি, আমরা দেখতে পাই যে 1757 সালে আমাদের শেষ নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরের মাধ্যমে প্রতারিত হয়ে ক্ষমতা হস্তান্তর করতে, ক্ষমতা থেকে পালিয়ে যায়। এরপর ব্রিটিশরা ক্ষমতা দখল করে, ফলে শুরু হয় ব্রিটিশ যুগ। এই ব্রিটিশ যুগে তোমার এই ব্রিটিশ যুগে এসে ব্রিটিশরা কি করতো? আমাদেরকে নানাভাবে শোষণ করতো। আমাদের যত সম্পত্তি ছিল এগুলা তারা নিয়ে চলে যেত। তারা নিয়ে গিয়ে তাদের শিল্প সামগ্রী, এমনকি বলা হয় যে তাদের ব্রিটিশদের যে এই শিল্পে অগ্রসরতা, এটা আমাদের এই উপমহাদেশ থেকে যত ধন সম্পদ আছে সেগুলো লুণ্ঠন করে নিয়ে গিয়ে তারা শিল্পে অগ্রসরতা লাভ করে। তারা শিল্পের ক্ষেত্রে তারা পুঁজি খাটায়। ঠিক আছে, আমাদেরকে শোষণ করতো, শাসন করতো। এমনকি আমাদের নীল চাষ করার জন্য যদি কেউ নীল চাষ না করতো, তাহলে তার হাতে আঙ্গুল কেটে দেওয়া হতো। এটা ছিল ব্রিটিশ যুগ। এরপর আসো ব্রিটিশ পরবর্তী 1947 সালে, যখন ব্রিটিশরা এই ভারত উপমহাদেশে টিকতে না পেরে তারা চলে যাওয়ার পূর্ব মুহূর্তে তারা ভারতকে আলাদা করে দিয়ে দেয়। এটা তখন হয় তখন দুইটা অংশ দাঁড় করায় আমাদের মুসলিম অধ্যুষিত দেশগুলাতে। একটা হলো পূর্ব পাকিস্তান, আরেকটা হলো পশ্চিম পাকিস্তান। ঠিক আছে, কিন্তু দেখো এরপরও আমাদের এই বাংলাদেশের অর্থনীতি কিন্তু উন্নত লাভ করতে পারেনি। কি হচ্ছে, এই পাকিস্তান যুগে এসে কি হচ্ছে, পাকিস্তানের ব্রিটিশদের ওই পদাঙ্ক অনুসরণ করে পাকিস্তান সরকার বৈষম্য ও শোষণ নীতি অবলম্বন শুরু করে দিল। এই ব্রিটিশরা যেরকম করতো, ওদের মতো একই ধারায় ওদের মতো করে আবার শুরু করে দিল, আবার শোষণ নিপীড়ন শুরু করে দিল। বাংলাদেশকে তাদের অস্থায়ী কলোনি হিসেবে গড়ে তুলল। 1947 সালের 14 আগস্ট ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হলো। কত সালে? 1947 সালের 14 আগস্ট।
এরপরে দুটি প্রদেশ ছিল, একটা হলো পশ্চিম পাকিস্তান, আরেকটা কি পূর্ব পাকিস্তান, যার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে, কেন্দ্রীয় সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, মানে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে পূর্ব পাকিস্তানের আয়, অর্থাৎ আমাদের এই বাংলাদেশের আয়, পূর্ব পাকিস্তান ছিল আমাদের বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তানের আয় কোথায় ছিল তো পশ্চিম পাকিস্তানে চলে যেত। ঠিক আছে, এখন পাকিস্তান আমলে রাজস্ব আয়ের বেশি অংশ অর্জন হতো পূর্ব পাকিস্তান হতে, আমাদের পূর্ব পাকিস্তান হতে বেশি অংশ অর্জন করতো, কিন্তু সেগুলা কেন্দ্রীয় সরকার করতো কি পশ্চিম পাকিস্তানে নিয়ে চলে যেত, আর ব্যয় করতো কি, অথচ এটার সিংহভাগ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে ব্যয় করতো না। এরপর ফলে কি হলো, আর রাজস্ব ব্যয়ের মাত্রা 12% পূর্ব পাকিস্তানে ব্যয় করে, এটা ব্যয় করতো তারা। এছাড়া আর কি করতো, পূর্ব পাকিস্তানে বেসরকারি বিনিয়োগ, কোনো বেসরকারি বিনিয়োগে কোনো সরকারি পৃষ্ঠপোষকতা পায়নি। আমাদের বাংলাদেশে যেহেতু বেসরকারি যত বিনিয়োগ হতো, এগুলোতে কোনো সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া যায়নি। রাজধানী পশ্চিম পাকিস্তানে হয়, সেখানকার 22টি পরিবারের হাতে বেসরকারি বিনিয়োগের 80% চলে যায়। পশ্চিম পাকিস্তানের রাজধানী হয় গুটি কয়েক পরিবারের হাতে সিংহভাগ অর্থ চলে যায়, অর্থাৎ 80% অর্থ চলে যায়। ফলে 1969-70 সালের অর্থ বছরে দেখা যায় কি, পূর্ব পাকিস্তানের মাথা পিছু আয় ছিল 339 টাকা, কিন্তু পশ্চিম পাকিস্তানে তা ছিল 500 টাকা। পাকিস্তান শাসক গোষ্ঠীর শোষণের ফলে দেশের প্রবৃদ্ধির হারও পশ্চিম পাকিস্তানের তুলনায় কম ছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট যে শাসন করতো, শোষণ করতো, এর ফলে আমাদের কি হলো, পশ্চিম এদেশের প্রবৃদ্ধি যেটা জিডিপির হার, ঠিক আছে, পশ্চিম পাকিস্তানের তুলনায় কম হতো আমাদের বাংলাদেশে। এরপর আসো স্বাধীনতা উত্তর যুগ। স্বাধীনতা উত্তর যুগ স্বাধীনতা উত্তর যুগে আমরা যদি দেখতে পারি যে বাংলাদেশের জন্ম লগ্ন কত সালে, 1971 সালে 16 ডিসেম্বর হতে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অর্থনৈতিক ভাবে এই স্বাধীনতার দীর্ঘ 46 বছর পার করছি আমরা। ঠিক আছে, আমরা স্বাধীনতার এই 46 বছর পার করার পরেও আমরা মুক্তির স্বাদ পাইনি। 49 বছর পার করার পরও আমরা কি পাইনি, আমরা মুক্তির স্বাদ পাইনি। 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, 200 বছর ব্রিটিশরা শাসন করে আমাদের এই অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে গেল। এরপরে পাকিস্তান যুগ শুরু হলো, পাকিস্তান যুগেও আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো। ঠিক আছে, আমরা স্বাধীনতা উত্তর যুগে আমরা কৃষি ও শিল্প ক্ষেত্রে অগ্রসর হওয়ার চেষ্টা করছি, বেকারত্ব কমানোর জন্য চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অতিরিক্ত জনসংখ্যা যেটা বাধার সম্মুখীনে দাঁড়িয়েছে। অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের খাদ্য ঘাটতি দেখা যাইতেছে, যা দেশকে আমদানি নির্ভর করে তোলে। এটার কারণে আমাদের দেশ আমদানি নির্ভর হয়ে যাচ্ছে, ফলে এদেশের অর্থনীতি কি হচ্ছে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ছিল আমাদের যেটা বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি, এটা ছিল। এরপরে আসো 2 নম্বরে আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ। বাংলাদেশের অর্থনীতি, ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক পরিবেশ যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা দেখতে পারি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে বাংলাদেশের 3 দিকেই ভারতের অবস্থান। দক্ষিণ পূর্বে হচ্ছে মায়ানমারের সাথেও কিছুটা সীমান্ত সংযোগ রয়েছে আমাদের। দক্ষিণে বঙ্গোপসাগর, ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 3716 কিলোমিটার এবং 280 কিলোমিটার। ভারতের সাথে হচ্ছে 3716 কিলোমিটার এবং মিয়ানমারের সাথে হচ্ছে 280 কিলোমিটার। দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে হচ্ছে 716 কিলোমিটার, এটা উপকূলে 716 কিলোমিটার। আমাদের বাংলাদেশের একটা নাতিশীতোষ্ণ অঞ্চল। ঠিক আছে, ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ বিশ্বের অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ। আমাদের জীববৈচিত্র্য সুন্দরবন রয়েছে, ঠিক আছে, ম্যানগ্রোভ অঞ্চল যেটা জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ। তবে অন্যান্য উন্নয়নশীল দেশের মতোই বাংলাদেশের পরিবেশগত উন্নয়ন একটি বড় চ্যালেঞ্জ। অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরিবেশ উন্নয়ন করা একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে, কারণ আমাদের যত শতাংশ বনাঞ্চল প্রয়োজন, এই শতাংশ নেই। আমাদের 25%, প্রত্যেকটি দেশের 25% বনাঞ্চল প্রয়োজন, কিন্তু আমাদের রয়েছে 16 থেকে 17%।
এরকম সামথিং। বাংলাদেশের ভূপৃষ্ঠের ভূমিরূপ সর্বত্র এক নয়, বা আমাদের ভূপৃষ্ঠের যে ভূমিরূপটা এটা এক নয়, কোথাও সমভূমি এবং কোথাও পাহাড়ি। ঠিক আছে, এ কারণে বাংলাদেশের ভূপ্রকৃতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সমভূমি অঞ্চল, আরেকটা হলো পাহাড়ি অঞ্চল। যেমন চট্টগ্রাম, সিলেটের তারসেরা অঞ্চল যেটা আছে, সিলেটের তারসেরা অঞ্চল, সিলেটের তারসেরা যুগের পাহাড়ি অঞ্চল, রাজশাহী অঞ্চলের বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা লালমাই পাহাড় হলো প্লাস্টিসিন যুগের চত্বরভূমি বা সুপার, যা প্রায় 25,000 বছর পূর্ব গঠিত। এগুলো হলো পাহাড়ি অঞ্চল। ঠিক আছে, এছাড়াও খুলনা, রংপুর ও দিনাজপুর এলাকায় আছে বনভূমি। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশের জলবায়ু হচ্ছে উষ্ণ ও আর্দ্র। আচ্ছা, আরেকটা হচ্ছে সমভূমি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলগুলা বাদে দিনাজপুরে কিছু অঞ্চল আছে, রংপুরের, এগুলো আছে সমভূমি অঞ্চল। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো, বাংলাদেশের জলবায়ুটা উষ্ণ আর্দ্র সমভাবাপন্ন। গ্রীষ্মকালে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। ঠিক আছে, গ্রীষ্মকালে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, গড় বৃষ্টিপাত হয় 100 থেকে 200 সেন্টিমিটার এরকম। বাতাসে আর্দ্রতা সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন হলো 36% এরকম হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক অবস্থা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি হলো 3 নম্বরে, আমাদের বাংলাদেশের, এখানে একটা আকার বাদ করে গেছে, বাংলাদেশের অর্থনীতির কাঠামো, বৈশিষ্ট্য ও গতিধারা। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি এটা। বাংলাদেশের অর্থনীতির কাঠামো, বৈশিষ্ট্য ও গতিধারা। আচ্ছা দেখো, অতীতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিভিন্ন লক্ষ্যমাত্রা ধার্য করা হলো, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তা বাস্তবায়িত হয়নি। কিন্তু সাম্প্রতিক কালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী উচ্চ হারে প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। 2013, 14, 14, 15, 15, 16 এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে নির্ধারিত কাঙ্ক্ষিত মাত্রায় প্রবৃদ্ধি অর্জন করা যাইতেছে। আচ্ছা, বিগত এক দশকে বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। বিগত এক দশকে দেখা যাচ্ছে বাংলাদেশের জনগণের মান অনেক উন্নত হয়েছে। ঠিক আছে, কৃষি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেলেও জিডিপিতে তার অবদান কমে এসেছে, অর্থাৎ শিল্প ক্ষেত্রে অবদান বেড়ে যাচ্ছে, শিল্প সমৃদ্ধ হচ্ছে। ঠিক আছে, 2016-17 অর্থ বছরে জিডিপিতে শিল্পে অবদান ছিল 32.48%, আর সেবা খাতে ছিল 52.73%। ঠিক আছে, তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতির কাঠামো, বৈশিষ্ট্য, গতি তারা উন্নতির দিকে যাচ্ছে। এরপর আসলে 4 নম্বর, বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনা। বিশ্বের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনা কি, এটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে দেখা যায় যে বর্তমান সরকার বাংলাদেশের অর্থনীতি মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার করতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে 7টি পঞ্চবার্ষিক পরিকল্পনা, 2টি দ্বিবার্ষিক পরিকল্পনা, একটি দারিদ্র্য বিমোচন কৌশলগত গৃহীত সম্পূর্ণ হয়েছে। আচ্ছা, যা অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 1993 সালে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান ও কোম্পানি বেসরকারীকরণ করা হয়। এতে শিল্প ক্ষেত্রে অগ্রগতি পরিলক্ষিত হয়, যা সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। ফলে 2017 সালে মাথাপিছু আয় বেড়ে $1752 পৌঁছে। বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য ভিশন 2021 ঘোষণা করেছে। এই ঘোষণা অনুসারে সরকার 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিও এক সময় আমাদের ঘুরে দাঁড়াবে। এ লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার রূপকল্প 2021 বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম, যেমন আইসিটি বাধ্যতামূলক, অনলাইনে ভর্তি কার্যক্রম, সর্বত্র ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, সকল কার্যপ্রক্রিয়া ডিজিটালাইজেশন, কম্পিউটার শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে 2021 সালের মধ্যে বাংলাদেশ অবশ্যই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। যদিও আমরা একটা সাম্প্রতিক আমরা বৈশ্বিক মহামারীর মধ্যে পড়ে গেছি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে। জানি না এটা সফল হবে কিনা 2021 সালের মধ্যে, যেহেতু আমরা একটা বৈশ্বিক ভাবে আমরা একটা মহামারীর মধ্যে পড়ে গেছি সারা বিশ্বের সঙ্গে একসাথে। তো বর্তমান সরকার চেষ্টা করতেছেন আমাদের এই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য। আচ্ছা, তো আমাদের
আমাদের 4টা টপিক পড়া হয়ে গেল। তো এখন আমরা শুরু করব আমাদের উদ্দীপক যেটি রয়েছে। উদ্দীপকটি প্রিয় শিক্ষার্থীরা তোমরা উদ্দীপকটি দেখো। পড়ছি, একটি দেশ দীর্ঘদিন যাবৎ বিদেশিদের দ্বারা শাসিত ও শোষিত হয়েছে। দেশটি যুদ্ধ করে স্বাধীন হয়েছে, কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য তার লড়াই অব্যাহত রয়েছে। দেশটি কৃষি প্রধান হলেও তা অনুন্নত, শিল্পে অনগ্রসর, বিপুল জনসংখ্যা, শিক্ষার হার কম, খাদ্য ঘাটতি, অনুন্নত আর্থসামাজিক অবকাঠামো, প্রাকৃতিক সম্পদের স্বল্পতা ইত্যাদি কারণে তার কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। কিন্তু সরকার আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার ব্যাপক প্রসারের উদ্যোগ গ্রহণ করেছে। আশা করা যায় দেশটি দ্রুতই কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে সক্ষম হবে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারতেছি? একটি দেশ দীর্ঘদিন যাবৎ বিদেশিদের দ্বারা শাসিত শোষিত হয়েছে, দেশটি স্বাধীন হয়েছে, ঠিক আছে, অর্থনৈতিক মুক্তির জন্য চেষ্টা করতেছে। আশা করা যায় দ্রুতই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে। আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে গ্রামীণ খাত কি? খ নাম্বার বিশ্বায়নের ফলে সৃষ্ট সুবিধা সমূহ কিরূপ? গ নাম্বার উদ্দীপকে কোন দেশের অর্থনীতির চিত্র তুলে ধরা হয়েছে, এর বৈশিষ্ট্যগুলো লিখো। ঘ নাম্বার দেশটির অর্থনীতি সম্ভাবনাময়। তুমি কি এই ধারণার সাথে একমত? উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যক্ত করো। আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। ক নাম্বার গ্রামীণ খাত কি? ওকে, গ্রামীণ খাত কি? গ্রামীণ খাত হচ্ছে গ্রামীণ জনগণের অর্থনৈতিক কার্যাবলীর সমষ্টি হলো গ্রামীণ খাত। অর্থাৎ গ্রামীণ যে অর্থনৈতিক কার্যাবলী আছে, যত কার্যাবলী আছে, এই কার্যাবলীর সমষ্টি হলো গ্রামীণ খাত। ওকে, আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে বিশ্বায়নের ফলে সৃষ্ট সুবিধা সমূহ কিরূপ? আচ্ছা, তাহলে বিশ্বায়নের ফলে সৃষ্ট আমরা যে সকল সুবিধা পাচ্ছি, এগুলা সুবিধাগুলো কেমন? বিশ্বায়নের ফলে সৃষ্ট সুবিধাগুলো কাজে লাগিয়ে অনেক দেশ অর্থনৈতিক উন্নয়ন অর্জন করছে, ঠিক আছে। বিশ্বায়নের ফলে স্বল্প ব্যয়ে কাঁচামাল আমদানির দরুন সামগ্রিক উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কি হচ্ছে, বিশ্বায়নের ফলে বিশ্বে পুঁজি ও তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ হচ্ছে, যার ফলে শিল্প ও সেবা খাতে উন্নত প্রযুক্তির ব্যবহার করতেছে। ফলে স্বল্প উন্নত অনেক দেশই বিশ্বায়নের ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমাদের এই যে বিশ্বায়নের প্রভাবের ফলে পুঁজি এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, সেবা এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, প্রযুক্তি এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে। এর ফলে উন্নত বা উন্নয়নশীল দেশ যেগুলো, এগুলা লাভবান হচ্ছে বিভিন্ন পুঁজি প্রযুক্তি খাটিয়ে। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে গ নাম্বার হচ্ছে উদ্দীপকে কোন দেশের অর্থনীতির চিত্র তুলে ধরা হয়েছে, এর বৈশিষ্ট্যগুলো লিখো। ওকে, উদ্দীপকে বাংলাদেশের অর্থনীতির চিত্র তুলে ধরা হয়েছে। এদেশের অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের বাংলাদেশের অর্থনীতি হচ্ছে তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল স্বাধীন দেশ, তাই না? তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল স্বাধীন দেশ। এদেশের অর্থনীতি 200 বছরের পুরনো ঔপনিবেশিক শাসন এদেশের মেরুদণ্ডকে ভেঙে দেয়। আমি যে কথা পূর্বে বলেছিলাম, 200 বছরের ব্রিটিশ শাসন আমাদের অর্থনৈতিক মেরুদণ্ডটা ভেঙে দেয়। এরপর পাকিস্তান আমলের শাসন এবং শোষণ দুইটাই চলে। এরপর 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা কি করি? স্বাধীনতা অর্জন করি। স্বাধীনতা উত্তর যুগে আমাদের বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চলছে। আমাদের শিল্প ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে দ্রব্য বেশি উৎপাদনের প্রচেষ্টা চলছে, শিল্প ক্ষেত্রে অগ্রসর পরিলক্ষিত হচ্ছে। এরপর প্রযুক্তি ক্ষেত্রে আমাদের উদ্যোগ দেখা যাচ্ছে, প্রযুক্তি ক্ষেত্রে সর্বক্ষেত্রে। এর ফলে আমাদের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। তবে আমাদের যে অধিক জনসংখ্যা, সেটা অনেকটা বাধার, আমাদের গতিটাকে একটা স্লো করে দিচ্ছে। তো আমাদের বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর হলেও এ খাতে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেনি, কারণ সনাতন কৃষি ব্যবস্থার কারণে খাদ্য উৎপাদন তেমন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না, ঠিক আছে। এখানে প্রচুর শ্রমিক খাটানো হচ্ছে, যে শ্রমিকগুলা শিল্প উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগানো যেত, ঠিক আছে। ফলে আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং বিভিন্ন শিল্পনীতির যথাযথ বাস্তবায়নের অভাবে বাংলাদেশ এখনো শিল্পের যথেষ্ট প্রসার ঘটেনি, ঠিক আছে। যতটুকু আমাদের প্রসার ঘটানোর কথা ছিল সেভাবে ঘটেনি, কারণ হলো আমাদের আধুনিক যে প্রযুক্তি আছে, প্রযুক্তিগুলোর যথাযথ ব্যবহার করা যাচ্ছে না, প্রযুক্তিগুলো ব্যবহার হয়নি আমাদের পুঁজির অভাবে, যে কোনো অভাবেই। আবার দেখা যাচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির তুলনায় কর্মসংস্থান বৃদ্ধির হার কম বলে দেশে বেকারের হার ধীরে ধীরে বাড়ছে, যা অর্থনৈতিক পশ্চাৎপদতার অন্যতম একটি কারণ। এছাড়া অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষার অপ্রতুল সুযোগ সুবিধার কারণে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তবে সরকার বর্তমানে
কিছু বাস্তবমুখী কার্যক্রম পরিকল্পনা গ্রহণ করেছে, যার ফলে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তো বিশ্বায়নের উদ্দীপকে আমাদের বাংলাদেশের অর্থনীতির চিত্রটা হচ্ছে এরূপ, যেগুলো বর্ণনা করলাম। এরপরে ঘ নাম্বার আসো, দেশটির অর্থনীতি সম্ভাবনাময়। তুমি কি এই ধারণার সাথে একমত? উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যক্ত করো। ওকে, দেখো আমি বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা এই ধারণার সাথে আমি একমত। কারণ বর্তমান সরকার বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে মনোনিবেশ করেছে। 1973 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের 7টি পঞ্চবার্ষিক পরিকল্পনা, 2টি দ্বিবার্ষিক পরিকল্পনা ও একটি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গৃহীত ও সম্পন্ন হয়েছে। 1993 সালে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান ও কোম্পানি বেসরকারীকরণ করা হয়েছে, যেটা আমি তোমাদের পূর্বেই বলেছি। এতে শিল্পক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পায় দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। 2018 সালে মাথাপিছু আয় বেড়ে 1752 মার্কিন ডলার পৌঁছে। তাছাড়া বর্তমানে সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভিশন 2021 ঘোষণা করেছে। এই ঘোষণা অনুসারে সরকার 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। কাজেই এই উদ্দীপক যেটা আছে, উদ্দীপকের আলোকে, এই প্রশ্নের আলোকে আমরা বলতে পারি বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়নের সরকার নানা ধরনের বাস্তবমুখী পরিকল্পনা, আইসিটি শিক্ষা বাধ্যতামূলক, সকল প্রক্রিয়া ডিজিটালাইজেশন গ্রহণ করা হয়। জনগণ বিশ্বায়নের ফলে সুবিধা পেতে শুরু করেছে, ফলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। যদিও আমরা সাময়িক একটি দুর্যোগের মধ্যে পড়ে গেছি, ঠিক আছে, আশা করা যায়, দেখা যাক আর কেমন সময় লাগে। তবে আমরা আশা করছি বাংলাদেশ সামনে একটি সম্ভাবনার দেশ হিসেবে পরিগণিত হবে এবং বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে দ্রুত এগিয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের অনেকগুলো টপিকস নিয়ে কথা বললাম। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, আমি তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। আল্লাহ হাফেজ।